হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। বন্ধুরা, আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমাদের দিচ্ছি, আজকে তার থার্ড পার্ট। তো মোটামুটি 2020 যতগুলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো আপকামিং এক্সামগুলোতে আসতে পারে, শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই বেছে বেছে আমি ভিডিওগুলিতে প্রোভাইড করছি। আশা করি ভিডিওগুলি তোমাদের খুবই কার্যকরী হবে। এক্সট্রা অযথা কোনো জিনিস আমি ঢোকাইনি, শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই দিয়েছি। তো ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দেবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স 2020 আজকের থার্ড পার্ট। স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার। স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার ইন্ডিয়ার প্রথম তৈরি হচ্ছে উত্তরাখণ্ডে স্নো লেপার্ড কনজারভেশন তৈরি হচ্ছে প্রথম। তো দিস সেন্টার উইল বি ডেভেলপড বাই উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যালং উইথ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি। তো জাতীয় সংঘের যে এনভায়রনমেন্ট রিলেটেড যে সংগঠন রয়েছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার সাথে উত্তরাখণ্ডের ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার তৈরি করছে উত্তরাখণ্ডে। The main object of this park is to conserve restoration of Himalayan ecosystem and creating livelihood. It will be responsible for the conservation of elusive snow leopard and various other endangered Himalayan species. তো বিভিন্ন হিমালয়ের যে এন্ডেঞ্জার বা লুপ্তপ্রায় প্রাণীগুলো রয়েছে সেগুলোকে কনজার্ভ করার জন্যই এই সেন্টারটা তৈরি করা হবে। স্নো লেপার্ড হচ্ছে স্টেট অ্যানিমাল অফ হিমাচল প্রদেশ, ঠিক আছে? হিমাচল প্রদেশের স্টেট অ্যানিমাল হচ্ছে স্নো লেপার্ড। আর ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল হচ্ছে কি ফিশিং ক্যাট বা মেছো বেড়াল। নেক্সট হচ্ছে জেফ বেজস বিকামস ফার্স্ট পারসন টু হিট এ নেট ওয়ার্থ অফ $200 বিলিয়ন। ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন এখন হচ্ছে জেফ বেজস, যিনি হচ্ছেন অ্যামাজনের সিইও। ইজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড টু হিট নেট ওয়ার্থ অফ $200 বিলিয়ন সম্পত্তি আর মালিক তিনি। ইভেন কোভিড-19 সময়ও কিন্তু ই কমার্স যে প্ল্যাটফর্ম রয়েছে অ্যামাজনের, সেটা কিন্তু কন্টিনিউ টু শো, ঠিক আছে? তার বিজনেস কন্টিনিউ বেড়ে গেছে। এবং সেকেন্ড রিচেস্ট পারসন যে ওয়ার্ল্ডে রয়েছে বিল গেটস, তার থেকেও $90 বিলিয়ন বেশি প্রপার্টি বা বেশি সম্পত্তি রয়েছে এই জেফ বেজসের। নেক্সট, লেবানিজ ক্যাপিটাল বেইরুত। লেবানিসের ক্যাপিটাল হচ্ছে বেইরুত। সেখানে একটা ম্যাসিভ এক্সপ্লোশন হয়েছিল অগাস্ট 4, ঠিক আছে? 4ই অগাস্ট একটা ম্যাসিভ এক্সপ্লোশন হয়েছিল লেবাননের ক্যাপিটাল বেইরুতে, যেখানে 70 জন লোক মারা গেছিল এবং 3000 জন মানুষ ইনজিওর্ড হয়েছিল। এবং লেবানন গভর্নমেন্ট অনুযায়ী সেই এটা হয়েছিল কি জন্য? সেখানে 2700 টন অফ অ্যামোনিয়াম নাইট্রেট স্টোর ছিল। অ্যামোনিয়াম নাইট্রেট, তো একটা ওয়্যার হাউসে অ্যামোনিয়াম নাইট্রেট স্টোর ছিল 6 বছর ধরে, সেখানে বিস্ফোরণের জন্য এই ম্যাসিভ এক্সপ্লোশনটা হয়েছিল। এবং এই অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি? অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে NH4NO3। অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বলে রাখি, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে এলজি পলিমার প্লান্টে একটা এক্সপ্লোশন হয়েছিল, সেখানে বেশ কিছু লোক মারা গেছিল এবং সেটা হয়েছিল স্টিরিন গ্যাস লিকেজের জন্য অনেক লোক মারা গেছিল। তো সেই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এলজি পলিমারের যে প্লান্ট ছিল, সেখানে যে গ্যাস লিকেজ হয়েছিল সেই গ্যাসটার নাম ছিল স্টিরিন গ্যাস। নেক্সট হচ্ছে রিসেন্টলি যেহেতু কোভিড-19 জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল, তো এই লকডাউন, কারফিউ এবং সেকশন 44 এর মধ্যে ডিফারেন্সটা একবার এখানে বলে দিচ্ছি। তো এই লকডাউন, কারফিউ এবং সেকশন 44 144 ধারা, যেটা এর মধ্যে সব থেকে স্ট্রিক্ট হচ্ছে কারফিউ, ঠিক আছে? কারফিউ যখন ডাকা হবে তখন সেকশন 44 মানে 144 ধারা তো ইম্পোজ থাকবেই, তার সাথে সাথে এসেনশিয়াল সার্ভিসগুলোও কিন্তু বন্ধ করা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কালেক্টর অ্যান্ড পুলিশ কমিশনার এটা করতে পারে, ওই কারফিউটা ডাকতে পারে। এই পাওয়ার রয়েছে কালেক্টরের কাছে অ্যান্ড পুলিশ কমিশনারের কাছে। এবং সেকশন 144টা কি? 144 ধারা ডাকা হলে সেখানে 5 জনের বেশি লোক এক জায়গায় অ্যাসেম্বল হতে পারবে না, ঠিক আছে? অ্যাবাইডিং বাই ইন্ডিয়ান পেনাল কোড। তো 144 ধারা ডাকা থাকলে ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে 5 জনের বেশি এক জায়গায় অ্যাসেম্বল হতে পারবে না, এটা হচ্ছে 144 ধারা। আর লকডাউনটা হচ্ছে নর্মালি এটা এসেনশিয়াল সার্ভিসকে বন্ধ করা হয় না, এসেনশিয়াল সার্ভিস অ্যাভেলেবেল থাকে, আমরা দেখেছি, কিন্তু লোকের গ্যাদারিং করা যাবে না, ঠিক আছে? লকডাউন বিং ইম্পোজড 5 or more people are not allowed to assemble। 5 জন বা তার বেশি লোক এক জায়গায় অ্যাসেম্বল হতে পারবে না, কিন্তু এসেনশিয়াল সার্ভিস সেখানে থাকবে, ঠিক আছে? সব থেকে মাইল্ড ফর্ম বলতে পারো লকডাউন। তারপরে 144 ধারা, তারপরে হচ্ছে কারফিউ।
এবং এই লকডাউনটা মেনলি চিফ মেডিকেল অফিসার এইটা ঘোষণা করতে পারে অ্যাকর্ডিং টু এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অফ 1897। তো এপিডেমিক ডিজিজ অ্যাক্ট বা মহামারী ডিজিজ অ্যাক্ট 1897 1897 সালের এই একটা এসেছিল, এটা মনে রাখতে পারো, এটা কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে অরুণাচল স্টেট অ্যাসেম্বলি পাসেস রেজুলেশন ফর দ্য ইনক্লুশন অফ স্টেট ইন দ্য 6th শিডিউল। তো অরুণাচল প্রদেশ স্টেট অ্যাসেম্বলি রেজুলেশন পাস করলো কি করার জন্য, 6th শিডিউলে টোটাল এন্টায়ার অরুণাচল প্রদেশকে নিয়ে আসার জন্য। তো অরুণাচল প্রদেশের কিছু কিছু এরিয়া 6th শিডিউলের আন্ডারে ছিল এবং সেগুলোতে অটোনমি ছিল, এবং সেই ট্রাইবাল কমিউনিটি যেখানে বাস করতো সেখানকার লোকেদের ল্যান্ড প্রোটেকশন অ্যাক্ট ছিল, মানে সেখানকার জমি অন্য কেউ বাইরের লোক এসে কিনতে পারবে না। তো অরুণাচল স্টেট অ্যাসেম্বলি আগস্ট 2027 এই যে রেজুলেশন পাস করলো তাতে এন্টায়ার স্টেট তারা 6th শিডিউলের মধ্যে নিয়ে গেল। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। তো ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন বা এনআইপি এই ধরনের ইনিশিয়েটিভ আগে কিন্তু নেওয়া হয়নি। এটা একটা ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্রস দ্য কান্ট্রি ফর ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য লাইফ ফর দ্য সিটিজেন্স। তো সাধারণ নাগরিকের জীবনকে উন্নত করতে, জীবনের মাত্রাকে উন্নত করতে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছিল, এবং 2019-20 যে ফাইন্যান্সিয়াল বাজেট তাতে নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন 100 লাখ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য দেওয়া হয়েছে, অ্যালোকেট করা হয়েছে। 5 বছরের জন্য সেটাকে ব্যয় করা হবে। এবং এনার্জি, রোড, রেলওয়েজ অ্যান্ড আরবান প্রজেক্টস এই 4টে জিনিসেই সব থেকে বেশি এক্সপেন্ডিচার করা হবে, 70%। ঠিক আছে, এনার্জি, রোড, রেলওয়েজ অ্যান্ড আরবান প্রজেক্টস। গ্রামোদ্যোগ বিকাশ যোজনা। গ্রামোদ্যোগ বিকাশ যোজনা হচ্ছে এমএসএমই মিনিস্ট্রির আন্ডারে, মিনিস্ট্রি অফ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, এবং এর আন্ডারে কি করা হচ্ছে, একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যাতে বেনিফিট এবং ওয়েলফেয়ার করা হবে আর্টিসানস ইনভলভিং ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ আগরবাতিস। তো ধূপকাঠি বানানোর যে আর্টিসানসরা রয়েছে, যে কারিগররা রয়েছে, তাদেরকে হেল্প করার জন্য গ্রামোদ্যোগ বিকাশ যোজনার আন্ডারে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, এবং তাতে কি করা হবে, 200টা অটোমেটিক আগরবাতি মেকিং মেশিনস এবং 40টা মিক্সিং মেশিনস প্রোভাইড করা হবে আগরবাতি বানানোর জন্য। এবং খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন বা কেভিআইসি এর জন্য ট্রেনিং প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে ফাইট বা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন যে অনলাইন অলিম্পিয়াড হয়েছে তাতে রাশিয়া ইন্ডিয়া জয়েন্টলি উইনার হিসেবে ঘোষিত হয়েছে। নেক্সট হচ্ছে নিতিন মেনন অফ ইন্ডিয়া। নিতিন মেনন হচ্ছে ইয়ংগেস্ট আম্পায়ার টু এন্টার আইসিসি এলিট প্যানেল। তো আইসিসি এলিট প্যানেলটা হচ্ছে প্যানেল অফ আম্পায়ার্স অ্যাপয়েন্টেড বাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। তো এর সব থেকে জুনিয়র বা সব থেকে কম বয়সী আম্পায়ার হিসেবে নিতিন মেনন এই এলিট প্যানেলের মধ্যে এন্ট্রি নিয়েছেন। আচ্ছা, আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসে, এবং ফিফার যে হেডকোয়ার্টার রয়েছে সেটা হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডে। ঠিক আছে। ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম রিপোর্ট 2020। তো ন্যাশনাল ক্যান্সার রিপোর্ট রেজিস্ট্রি প্রোগ্রাম রিপোর্ট 2020 হচ্ছে রিলিজ করে আইসিএমআর। আইসিআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তো এই রিপোর্ট অনুযায়ী 1.5 মিলিয়ন মানে হচ্ছে 15 লক্ষ লোক টু সাফার ফ্রম নন কমিউনিকেবল ডিজিজ বাই 2025। তো ক্যান্সার কিন্তু একটা নন কমিউনিকেবল ডিজিজ, মানে একজনের থেকে আরেকজনে কিন্তু এটা ছড়ায় না। তো এই নন কমিউনিকেবল ডিজিজের সংখ্যায় 15 লক্ষ মানুষ এফেক্টেড হবে 2025-এর মধ্যে, অ্যাজ পার দ্য রিপোর্ট অফ আইসিএমআর। দ্য ক্যান্সার কজ বাই টোবাকো উইল কন্ট্রিবিউট অ্যাবাউট 27% অফ দ্য টোটাল কেস। তো অবভিয়াসলি টোবাকোই হচ্ছে ক্যান্সারের 27%-এর জন্য দায়ী থাকবে। এবং তারপরেই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকের ইনফেকশন এবং ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তার পরের নাম্বারে থাকবে। এবং দ্য মোস্ট কমন লোকেশন ফর ক্যান্সার ফর মেন আর লাংস। তো পুরুষদের মধ্যে সব থেকে বেশি ক্যান্সার এফেক্টেড হবে লাংস, যেহেতু টোবাকো হচ্ছে মেন কজেস, লাংস, মাউথ, স্টোমাক। ঠিক আছে। এরপরে ওমেনদের মধ্যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং কার্ভিক্স ইউটেরি। নেক্সট হচ্ছে অ্যামেন্ডমেন্ট টু হিন্দু সাকসেশন অ্যাক্ট, সুপ্রিম কোর্ট। তো হিন্দু সাকসেশন অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট তার জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই জাজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের ইকুয়াল রাইটসের জন্য। তো অ্যাকচুয়ালি হিন্দু সাকসেশন অ্যাক্ট যেটা 1956, তো 1956-এর যে হিন্দু সাকসেশন অ্যাক্ট তার অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2005 সালে। ঠিক আছে। 2005 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তাতে বলা হয়েছিল যে ডটার্স উড হ্যাভ ইকুয়াল কোপারেন্সি রাইটস ইন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টিস। তাহলে মেয়েরাও কিন্তু ছেলেদের সাথে সাথে সমান ভাগ পাবে প্রপার্টির ক্ষেত্রে ইন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টিস।
তো মেয়ে এবং ছেলে দুজনেই সমান প্রপার্টির রাইট পাবে, এটা এই অ্যামেন্ডমেন্টটা এসেছিল 2005 সালে। তো এখানে একটা মিসকনসেপশন ছিল যে যেহেতু অ্যামেন্ডমেন্টটা 2005 সালে এসেছিল, তো অতএব 2005 সালের আগে যে সমস্ত ফ্যামিলিতে বাবা মারা গেছে, তো তার ক্ষেত্রে এই ল অ্যাপ্লিকেবল হবে না। সেটাকেই ক্লিয়ারিফাই করলো রিসেন্টলি সুপ্রিম কোর্ট যে না, 2005 সালের আগে হলেও মেয়ে এবং ছেলে উভয়ই সমান প্রপার্টি রাইট পাবে। তো এটা সুপ্রিম কোর্ট রিসেন্টলি ঘোষণা করলো। দ্য সুপ্রিম কোর্ট অলসো স্টেটেড দ্যাট ডটার্স রাইট ওভার দ্য প্যারেন্টিয়াল প্রপার্টি উইল এক্সটেন্ড ইভেন ইফ দ্য ফাদার ডাইড প্রায়ার টু দ্য কামিং ইন্টু ফোর্স অফ দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2005। তো 2005 অ্যামেন্ডমেন্ট যে হয়েছিল তার আগেও যদি বাবা মারা গিয়ে থাকে, তবুও কিন্তু তার মেয়ে সমান প্রপার্টি রাইট পাবে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিতে। ঠিক আছে, তো এটাই ছিল নতুন সুপ্রিম কোর্টের জাজমেন্ট। নেক্সট হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। নতুন ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি একটা তৈরি হতে যাচ্ছে। তো এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির আন্ডারে একটা কমন এলিজিবিলিটি টেস্ট নেওয়া হবে, সিইটি, কমন এলিজিবিলিটি টেস্ট। এবং এই কমন এলিজিবিলিটি টেস্টের আন্ডারে সমস্ত ধরনের রিক্রুটমেন্ট এক্সামিনেশন ঢোকানো হবে এবং সমস্ত ধরনের যে নিয়োগ করা হয় রেলওয়েজ, ব্যাংক, এসএসসি, বিশেষ করে যেগুলো নন গেজেটেড অফিসার পোস্ট, বিশেষ করে গ্রুপ বি এবং গ্রুপ সি, ঠিক আছে, ব্যাংকিং, এসএসসি এবং রেলওয়েজের ক্ষেত্রে, তো এগুলো একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং এখানে টায়ার 1-এ একটা টেস্ট হবে এবং সেই টেস্টের একটা মার্কস দেওয়া হবে। সেটা সেই মার্কস বা র্যাঙ্কিং সেটা 3 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে এবং সেই মার্কস দেখিয়ে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির কাছে অ্যাপ্লাই করা যেতে পারে। এবং টায়ার 2-তে কি হবে, স্পেসিফিক যেখানে যদি রেলওয়েজের ক্ষেত্রে হয় সে আলাদা করে কোশ্চেন সেট করতে পারে। যদিও 3 বছর ধরে সেই র্যাঙ্ক ভ্যালিড থাকবে, কিন্তু র্যাঙ্ক ইমপ্রুভমেন্টের জন্য প্রত্যেক বছর পরীক্ষা দেওয়া যেতে পারে। এরকম ক্যাবিনেট কিন্তু সেটা অ্যাপ্রুভ অলরেডি করে দিয়েছে। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এভরি ডিস্ট্রিক্ট ইজ গোয়িং টু হ্যাভ অ্যাটলিস্ট 1 এক্সাম সেন্টার। প্রত্যেকটা ডিস্ট্রিক্টই একটা করে সেন্টার পাবে, এক্সাম সেন্টার পাবে। নেক্সট হচ্ছে দ্য বুক টাইটেল কানেক্টিং, কমিউনিকেটিং অ্যান্ড চেঞ্জিং। কানেক্টিং, কমিউনিকেটিং অ্যান্ড চেঞ্জিং। তো এই বইটা হচ্ছে অ্যাবাউট ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার। 11 আগস্ট 2020 এই বুকটা রিলিজ করেছে, কানেক্টিং, কমিউনিকেটিং অ্যান্ড চেঞ্জিং। The new book describing Mr. Venkaiah Naidu's 3 years of holding vice presidential position. 3 বছর ধরে যে ভেঙ্কাইয়া নাইডু ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি ছিলেন তার ডেসক্রিপশন দিয়েই এই বইটা, কানেক্টিং, কমিউনিকেটিং অ্যান্ড চেঞ্জিং। নেক্সট হচ্ছে অ্যারো 2। অ্যারো 2 হচ্ছে একটা ইসরায়েলি লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তো অ্যারো 2 ইন্টারসেপ্টর ওয়াজ পার্ট অফ ইসরায়েলস টেকনোলজিক্যাল এফোর্ট দ্যাট এনশিওরস দ্যাট দ্য কান্ট্রি উইল বি 1 স্টেপ অ্যাহেড অফ দ্য এনিমিজ অল দ্য টাইম। ঠিক আছে, তো ইসরায়েল কিন্তু এই মিসাইল তৈরিতে অনেক অ্যাডভান্সড স্টেজে রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে। তো অ্যারো 2 হচ্ছে ইসরায়েল ডেভেলপ করেছে। নেক্সট হচ্ছে সৌদি আরবিয়া এন্ডস লোন অয়েল সাপ্লাই টু পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তানকে যে লোন এবং অয়েল সাপ্লাই করতো সৌদি আরবিয়া, সেটা কিন্তু বন্ধ করে দিল রিসেন্টলি। যেটা কয়েক ডিকেডস ধরে চলে আসছে এই ফ্রেন্ডশিপ তাদের, সেটা কিন্তু রিসেন্টলি সৌদি আরবিয়া ঘোষণা করেছে যে সেটা শেষ হতে যাচ্ছে এবং সেটাকে রিনিউ করা হবে না। এবং এর মেজর যে কারণটা সেটা হচ্ছে যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যেটা রয়েছে, বিভিন্ন ইসলামিক কান্ট্রির একটা কোঅপারেশন। তো এই অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে পাকিস্তান অলওয়েজ চেষ্টা করছে যে ইন্ডিয়াকে খারাপ দেখানোর, এবং জম্মু অ্যান্ড কাশ্মীর টপিক নিয়ে সৌদি আরবিয়াকে পাকিস্তান ফোর্স করছিল তারা যেন ইন্ডিয়ার এগেনস্টে বলে জম্মু কাশ্মীরের ব্যাপারটা নিয়ে, যাতে ইন্ডিয়াকে চাপে ফেলা যায় সেই চেষ্টা করছিল। এবং সেই জন্য সৌদি আরবিয়াকে পাকিস্তান দোষারোপ করছিল তাদেরকে পাকিস্তানকে সাপোর্ট না করার জন্য। তার জন্যই সৌদি আরবিয়াস মুভ ওয়াজ ইন রেসপন্স টু দ্য ব্লান্ট ওয়ার্নিং ইস্যুড বাই পাকিস্তান ফরেন মিনিস্টার শাহ মাহমুদ কুরেশি। পাকিস্তানের ফরেন মিনিস্টার শাহ মাহমুদ কুরেশি ওয়ার্নিং দিচ্ছিল বারবার সৌদি আরবিয়াকে ইন্ডিয়ার এগেনস্টে বলার জন্য ইন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো এই জন্যই সৌদি আরবিয়া কিন্তু পাকিস্তানকে লোন এবং অয়েল সাপ্লাই বন্ধ করে দিচ্ছে। নেক্সট হচ্ছে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-19। তো কোভিড-19-এর ভ্যাকসিন যেহেতু ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এবং সেই ভ্যাকসিন চলে এলে সেটা কি করে ডিস্ট্রিবিউট করা হবে, তার অ্যাডমিনিস্ট্রেশন কি হবে, সেইটা নিয়ে একটা ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ তৈরি করা হচ্ছে। সেটা চেয়ার্ড বাই কে ডক্টর ভি কে পল। তো ডক্টর ভি কে পল এই কোভিড-19 ভ্যাকসিনের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে রেকমেন্ডেশন করবে। তো ডক্টর ভি কে পল হচ্ছে আমাদের মেম্বার অফ নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। The main idea of the meeting was that there should be proper management of COVID-19 treatment process in the country. The last mile delivery of any kind of vaccine would be the main challenge in the
কান্ট্রি অ্যান্ড দ্যাট শুড বি প্রিপেয়ার্ড ফর ইন অ্যাডভান্স। ঠিক আছে, শুধুমাত্র ডিস্ট্রিবিউশন নয়, এইটা অলরেডি দেখো ফাইজার ইউএস এর যে কোম্পানি ভ্যাকসিন ডেভেলপ করেছে সেটা কিন্তু তারা বলছে -70°C সেটাকে কনজার্ভ করতে হবে। তো এটা হচ্ছে একটা বিগ চ্যালেঞ্জ। সেই ভ্যাকসিনটা যদিও অনেকটা এফেক্টিভ মানা হচ্ছে, রাশিয়া স্পুটনিক 5 ভ্যাকসিন এবং এই ফাইজারের যে ভ্যাকসিনটা, এই দুটো অনেকটাই এফেক্টিভ বলে মনে করা হচ্ছে এখন অবধি। কিন্তু ফাইজারের যে ভ্যাকসিনটা রয়েছে -70°C তাকে কনজার্ভ করতে হবে। তো এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাটাও কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ। এই ভ্যাকসিন কনজারভেশনের জন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে -70°C রাখার জন্য। নেক্সট হচ্ছে রোহিঙ্গাস টু বি রিলোকেটেড টু ভূষানচার আইল্যান্ড। তো ভূষানচার আইল্যান্ডে রোহিঙ্গাদের রিলোকেট করা হচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু বিগিন দ্য রিলোকেশন অফ রোহিঙ্গাস টু দ্য নিউলি বিল্ড ফ্যাসিলিটি অ্যাট ভাসানচার। তো ভাসানচার একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডে রোহিঙ্গাদেরকে শিফট করা হচ্ছে অ্যাজ পার বাংলাদেশ গভর্নমেন্ট। আমরা জানি মায়ানমার থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তো তাদেরকে একটা রিমোট লোকেশনে, যেটা বাংলাদেশের বর্ডার থেকে 37 মাইল দূরে অবস্থিত একটা ভাসানচার আইল্যান্ড, তো সেই আইল্যান্ডে রিলোকেট করা হচ্ছে। যদিও সেভারাল এনভায়রনমেন্টালিস্ট, হিউম্যান রাইটস গ্রুপস অ্যান্ড এনজিওস হ্যাড রেইজড কনসার্ন রিগার্ডিং দ্য ফ্র্যাগিলিটি অফ ভাসানচার আইল্যান্ড ডিউটিস লোকেশন অ্যান্ড ওয়েদার। তো অ্যাকচুয়ালি ভাসানচারটা অনেকেই বলছে যে মানে এখনো ঠিকঠাক ভাবেও স্টেবল হয়নি। ঠিক আছে, 2006 সালে এটা তৈরি হয়েছিল এবং বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু বলছে যে মায়ানমারকে প্রেসার দেওয়ার জন্য যে মায়ানমারের যে রাখাইন স্টেটে রোহিঙ্গারা থাকতো সেখানে যেন তারা ফিরিয়ে নেয়, সেই প্রচেষ্টা করছে বাংলাদেশ, কিন্তু সেটা এখনো কিন্তু সফল হওয়ার কোনো চান্স নেই। নেক্সট হচ্ছে প্রদীপ কুমার যোশী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসির চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। আর্টিকেল 315 আন্ডারে পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 315 মধ্যে রয়েছে। পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে রয়েছে সেটা, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইউপিএসসি রয়েছে সেগুলো কিন্তু আর্টিকেল 315 আন্ডারে পড়ে। এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।